প্রেত চক্র। এখানে ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার, তোমরা যে যেখান থেকে আমাদের এপিসোডটা শুনছো তোমাদের সকলকে একসাথে স্বাগত আছে প্রেত চক্রের 126 নম্বর এপিসোডে। আমি শুভ রয়েছি তোমাদের সাথে। আজ বৃহস্পতিবার ঠিক বিকাল 6:30টায় তোমাদের জন্য প্রেত চক্রের আসরে দুটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়েছি। আজ প্রথমেই জিনের ঘটনা শোনাবো তোমাদের, আর দ্বিতীয় ঘটনাটা নিশির ডাকের ঘটনা। আশা করছি আজকের দুটি ঘটনায় তোমাদের বেশ ভয় লাগবে, ভালো লাগবে। আর যদি আমাদের এই ঘটনাগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে, আর বেশি বেশি করে শেয়ার করবে, কারণ যত বেশি শেয়ার করবে তত বেশি নতুন মানুষের কাছে আমাদের এই ঘটনাগুলো পৌঁছে যাবে। আর নতুন যারা আমাদের চ্যানেলে ভিজিট করছো, ঘটনাগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবে, যাতে যখনই আমি কোনো ঘটনা আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যেতে পারে। আর এই ঘটনা শুনে যদি তোমাদের মনে হয় তোমাদের কাছেও কোনো সত্যি ভৌতিক ঘটনা আছে, হতে পারে সেটা নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বা কারোর মুখ থেকে শোনা ঘটনা, সেই ঘটনাগুলো তোমরা খুব সহজে লিখে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারো। pretchakro23@gmail.com এ মেইল করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গেলে সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। স্টোরি সিলেকশনে পূজা, সাউন্ড গ্রাফিক্স এবং ঘটনা পাঠে আমি শুভ। চলো আজকের এপিসোডটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই, আমি মফিজ। আমি নিয়মিত তোমার চ্যানেলের ঘটনাগুলো শুনি, বেশ ভালো লাগে। আমার জানা একটা ঘটনা তোমায় লিখছি। ঘটনাটা আমার পরিবারের এক আত্মীয়র সাথে ঘটে, সেই ঘটনাটাই লিখছি। শোনা যায় যে মানুষের পরিত্যক্ত জায়গায় নাকি জিনেদের বসবাস হয়, কিন্তু এই কথাটা আমার কখনোই বিশ্বাস হয়নি যতক্ষণ না নিজের সাথে সেটা ঘটেছে। একদিন মনে মনে ঠিক করেই নিলাম ফুপুর বাসায় বেড়াতে যাব। 2 বছর আগের ঘটনা। ম্যাট্রিক পরীক্ষা শেষে আমি চলে গেলাম আমার ফুপুর বাড়িতে। আমার ফুপুর বাড়ি ছিল রাঙামাটির প্রত্যন্ত গ্রাম্য অঞ্চলে। আমার ফুপাতো ভাই নাজমুলও আমার সাথেই ছিল, যদিও আজ 2 বছর পরে নাজমুল আর আমাদের মধ্যে নেই। আমার এই ভুলের জন্য আমি নিজেকেই দায়ী করব, নাকি নাজমুলের এমন মৃত্যু আসলেই আগে থেকে নির্দিষ্ট ছিল তা আমার জানা নেই। মা ফুপুর গ্রামের বাড়ি যেতে আমায় নিষেধ করলো, কিন্তু আমার জেদের জন্য মা ফুপুকে ফোন করে। ফুপু মাকে ফোনে বলল, ভাবি আমি দেখিয়ে রাখবো, আমরা তো যাচ্ছি, কোনো সমস্যাই হবে না। আমার আর নাজমুলের খুব উৎসাহ, কারণ কোনো কারণে ফুপু খুব একটা গ্রামের দিকে যায় না, আবার এই দিকে মাও আমাকে যেতে দিতে চাইছে না। আবার ফুপু বলছে সে দেখে রাখবে। এসবের মানে আমার মাথায় ঠিক ঢুকছিল না। আমি মনে মনে ঠিক করেই নিলাম, যতই নিষেধ থাকুক আমি ফুপুদের গ্রামের বাড়িতে ওখানে যাবই। আমি ফুপুর কাছে তাদের গ্রামের পরিবেশ সম্পর্কে জানতে চাই। ফুপুকে জিজ্ঞাসা করতেই ফুপু আমাকে বলল, গ্রামটা বেশ সুন্দর, তবে গ্রামের একটা বদনাম আছে। গ্রামটির একটি জায়গা খুব পরিত্যক্ত। ওই জায়গায় কি আছে কেউ জানে না, যেখানে অনেক যুগ ধরে মানুষের যাওয়া আসা বন্ধ, কারণ বেশ কিছু দুর্ঘটনা সেখানে ঘটেছে। আমার বিয়ের পর থেকে আমি শুধু শুনেই এসেছি। তোর ফুপা তো কখনো চায়নি নাজমুল সেখানে বড় হোক, তাই আমরা শহরে শিফট করি। খুব কম সময়ে আমরা গ্রামে যাই। আমাদের কথা শুনে তো নাজমুলও কখনো ওই জায়গায় যায়নি। আমি আরো কিছু জিজ্ঞাসা করতে যাব, ফুপা তখনই বলল, আর বেশি বলতে পারবো না, যাবি না মানে যাবি না। আগে সেটা এখান থেকেই প্রমিস কর, তারপরে তোকে আমি সেখানে নিয়ে যাব। আমি মিথ্যা মিথ্যা প্রমিস করলাম। মনে মনে ভাবলাম, এই তো সুযোগ। সত্যি সত্যি কি পরিত্যক্ত জায়গায় জিনেদের বসবাস হয়? এটা আমাকে জানতেই হবে। ব্যাস, সুযোগের অপেক্ষায় ছিলাম শুধু। ফুপুর বাড়িতে গিয়ে 2 দিন হলো। বারবারই সুযোগ খুঁজছিলাম ওই পরিত্যক্ত জায়গাটায় কিভাবে যাওয়া যায়।
নানা রকমের কলাকৌশলে মোটামুটি রাস্তাটা কোন দিকে সেটা জেনে নিলাম। অবশেষে সেই দিনটা চলে এলো। দুপুরবেলা আমি আর নাজমুল একসাথে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম প্রতিদিনের মতো, দুপুরে একটু ঘুমাবো বলে। কিন্তু আজ যেন মন মানছেই না, সেখানে যেতেই হবে আজ। নাজমুলকে চোখ বন্ধ করে থাকতে দেখে আমি আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেলাম। ফুপুরাও টের পেল না, আশেপাশে তেমন কোনো প্রতিবেশীকেও দেখা যাচ্ছে না। ব্যাস, এবার অভিজ্ঞতার পালা। রওনা দিলাম সেই পথ ধরে। গ্রামের পরিবেশ, দুপুরবেলা যেন পাতাগুলো নড়ছিলই না, এতটা নিস্তব্ধ যে কোনো কাউকে ভয় পাইয়ে দেবে। তাছাড়া গ্রামটিতে মানুষজন খুব কমই ছিল। হঠাৎ পেছন থেকে একটা শব্দ পেলাম, পিছনে পিছনে কে যেন আসছে। পিছনে তাকাতেই দেখি নাজমুল। আমি হেসে নাজমুলকে জিজ্ঞাসা করলাম, কিরে, তুইও চলে এলি? সে আমাকে বলল, আমারও ইচ্ছা আছে, চল আজ একসাথে দুজনের অভিজ্ঞতা হোক। শেষে পরিত্যক্ত জায়গায় এসে হাজির হলাম। সত্যি জায়গাটা এক ধরনের ভয়ঙ্কর দেখতে লাগছিল। অদূরেই এখানে একটা আম গাছ দেখতে পেলাম। এই আম গাছে প্রচুর আম হয়ে আছে। এই গরমে টসটসে পাকা আম, ওহ, খুব খেতে ইচ্ছা করছে। দুই ভাই মিলে ঠিক করলাম, চল জিনেদের অভিজ্ঞতা পরে করব, আগে একটু আম খেয়ে নি। কিন্তু গাছ থেকে আম পেড়ে মুখে দিতেই আমার কেমন জানি না দুর্গন্ধ লাগতে আর খেতে পারলাম না। অথচ নাজমুল বলছে ওর নাকি খুব মজা লাগছে, আর ও অনেকটা আম খেয়ে নিয়েছে। তার এই অবস্থা দেখে আমি আনন্দ নিতে নিতে কখন যে মাগরিবের আজান পড়ল। হঠাৎই নাজমুল বলল, অন্ধকার হয়ে আসছে, আজানও পড়া শেষ। নাজমুল আমাকে বলল, চল আমরা দুজনে বাড়ি ফিরে যাই। আমরা দুজনে ফিরে আসবো এমন সময় পেছন থেকে শুনতে পেলাম কেউ বলছে, আমের দাম দিয়ে যাও। মনে হলো কোনো বয়স্ক লোকের কণ্ঠ। দুজনেই চারপাশে তাকাতে লাগলাম। আমি নাজমুলকে দোষ দিচ্ছি আর নাজমুল আমায় দোষ দিচ্ছে। কিন্তু আমি বললাম, দেখ, দুজনের গলা এমন কখনোই হবে না। নাজমুল বড় বড় চোখ করে ঘামতে ঘামতে আমার দিকে তাকিয়ে বলল, তাহলে কার গলা? আমি তখন নাজমুলকে বললাম, ওসব কিছু না, জায়গাটা সম্পর্কে শুনতে শুনতে এমন মনে হয়েছে। এবার আমরা জোরে জোরে হাঁটা শুরু করলাম। নাজমুল বারবার বলছে, মনে হচ্ছে কেউ যেন আমাদের পিছন পেছন আসছে। আমি বললাম, চল তো তাড়াতাড়ি, এসব কিছু না। হঠাৎই নাজমুল চিৎকার করে বলল, আরে মঈন চাচা, ভালো হলো আপনার সাথে দেখা হয়েছে। আমি পিছনে ফিরে দেখলাম ও কার সাথে কথা বলছে। তাকে আমি দেখতে পাচ্ছি না কেন। এই ছেলেটা কি পাগল হয়ে গেল নাকি? আমি নাজমুলের দিকে যেতেই হঠাৎই নাজমুল বেহুশ হয়ে রাস্তায় পড়ে গেল। ওই দিকে ততক্ষণে ফুপুর ঘরের সবাই জানতে পেরে গেছে আমরা কোথায় গিয়েছি। ওনারা ওই রাস্তার দিকে চলে এলে সবার কাছ থেকে আমি বকা খেলাম। আমি তখন ফুপুকে বললাম, নাজমুল যেন কোনো মঈন চাচার সাথে কথা বলছিল, কিন্তু আমি ওখানে ওনাকে দেখিনি। ফুপু ভয়ে ভয়ে কণ্ঠে বলল, মঈন চাচা তো মারা গিয়েছে আরো 10 বছর আগে। এখানেই থাকতো সে, আমাদের কোয়ার্টারেই ছিল। নাজমুল ছোটবেলা থেকে তার সাথে খুব খেলা করত। এরপর ঘরে ডাক্তার এলো। ততক্ষণে নাজমুলের অনেক জ্বর চলে এলো। ডাক্তার বলল, তেমন কিছু বুঝতে পারছি না, মনে হয় কোনো কারণে ভয় পেয়ে এমন হয়েছে। এর মধ্যে আমারও পায়ে ব্যথা হচ্ছিল। ব্যথার কারণে আমি কাঁদতে শুরু করলাম। আমাকে সাথে সাথে শহরে ডাক্তারের কাছে নিয়ে গেল। হাসপাতালে আমি 7 দিন ছিলাম। আর ওই 7 দিনে প্রতিদিন আমি এক বুড়ো লোককে দেখতে পেতাম। মা বাবাকে কথাটা বললে তারা বিশ্বাস করতো না, যদিও হুজুর দিয়ে ঝাড়ফুঁক করানো হয়েছে। ধীরে ধীরে বুঝতে পারলাম আমার পায়ের জোর কমছে, আমি আগের মতো হাঁটতে পারছি না। এর মাঝেই খবর এলো নাজমুলের মৃত্যুর। পরিবারের সবার মন খুব খারাপ।
1 মাসের পরের কথা। মা আমাকে বলল, সবকিছু নিয়ে মজা করতে নেই, সবকিছুতে অতি উৎসাহী হওয়া ভালো না। ওই জায়গাতে এইরকম ঘটনা যুগের পর যুগ অনেক হয়েছে, তুই শুনলি না তো? সত্যি কি তাই? আমাদের কি সত্যি বিশ্বাস করা উচিত? তাহলে আমি যাকে দেখতে পেতাম সে কে ছিল? তাহলে কেমন লাগলো আজকের প্রথম ঘটনাটা? আশা করছি আজকের প্রথম ঘটনাটা তোমাদের বেশ ভালো লেগেছে, ভয় লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আশা করতে পারি এতক্ষণে তোমরা লাইক কমেন্ট করে দিয়েছো, আর বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে, যাতে তারাও আমাদের পরিবারের সদস্য হয়ে যায়। আর নতুন যারা আমাদের চ্যানেলে ঘটনাগুলো শুনছো, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও। আর এই ঘটনাগুলো শুনে যদি তোমাদের কারোর মনে হয় তোমাদের কাছেও কোনো সত্যি ভৌতিক ঘটনা আছে, তাহলে কেন দেরি করছো? চটপট আমাদের কাছে লিখে পাঠিয়ে দাও। কিভাবে পাঠাবে? প্রেতচক্র23@gmail.com মেল করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গেলে সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। হতে পারে পরবর্তী এপিসোডে তোমার পাঠানো ঘটনায় শোনানো হবে আমাদের প্রেতচক্রের আসরে। এখন একটা ঘটনা তোমাদের জন্য অপেক্ষা করে আছে, নিশির ডাকের ঘটনা। সেই ঘটনাটাও বেশ জমজমাট হতে চলেছে। আশা করছি তোমরা পুরোটার সময় আমাদের সঙ্গে থাকবে। চলো দেরি না করে আজকের দ্বিতীয় ঘটনাটা শুনে নেওয়া যাক। এই ঘটনাটা বেশ কয়েক বছর আগের, আর এই ঘটনাটা ঘটেছিল আমার জামাইবাবুর সাথে। ঘটনাটা বলতে গেলে আজও জামাইবাবুর পুরো শরীর কাঁটা দিয়ে ওঠে। ঘটনাটা জামাইবাবু যেইভাবে আমায় বলেছিল আমি ওইভাবেই লিখছি। নিঝুম রাত, আর তার সাথে কনকনে ঠান্ডা হাওয়া, চারিদিক নিস্তব্ধ আর ঝিঝি পোকার ডাক। দূরে কুকুরগুলো করুণ সুরে কেঁদেই চলেছে। আবার এইদিকে লোডশেডিং। এইরকম অদ্ভুত পরিবেশে কিছুতেই ঘুম আসছিল না। রাত ঠিক কটা বাজে ঠাহর করাও মুশকিল। পাশের মোবাইলের আলোতে দেখলাম রাত 3টে বাজে। যদিও আমি পশুপ্রেমী, কিন্তু এই অসময়ে তাদের করুণ সুরের ঠেলায় আমার রাতের ঘুমটাই গেল চটকে। এই শুনশান ঘন জঙ্গলের ভেতরে কোয়ার্টারটা যদিও খুব একটা খারাপ নয়, বেশ ভালো আর বড়ই বলতে গেলে। আর একটা রোমাঞ্চকর ব্যাপার আছে এই পরিবেশটায়। আজ ঘটনাচক্রে আমি একাই আছি আমার কোয়ার্টারে। কেয়ারটেকার রবি, তার ছেলের শরীর বড্ড খারাপ। সে গ্রামে নিজের বাড়িতে গেছে। রবি বড্ড ভালো মানুষ আর সহজ সরল। প্রায় 20 বছরের ওপর এই গেস্ট হাউস আর কোয়ার্টারগুলোর রক্ষণাবেক্ষণের কাজ করছে সে। বাড়ি যাওয়ার আগে পই পই করে আমায় সাবধান করে গিয়েছিল এই বলে, এটা পাহাড়ি জঙ্গল বাবু, মাঝরাতে কেউ যদি দরজায় কড়া নেড়ে ডাক দেয় তাহলে দরজা খুলবেন না আর সাড়াও দেবেন না, সে যেই হোক না কেন। মাত্র 1 সপ্তাহ হয়েছে নতুন পোস্টিং নিয়ে এখানে এসেছি। এখানকার কোনো কিছুই আমি ভালোভাবে চিনি না, কিন্তু এই রকম কথা কেন বলল ও আমায়? ওর এই কথার পিছনে কি কোনো রহস্য আছে? প্রচন্ড মশার কারণে কোনো কিছুই ঠিকঠাক করে ভাবতে পারছিলাম না। মোবাইলটা ঘুরিয়ে দেখলাম ঠিক 3:30 বাজে, কিন্তু মোবাইলে কোনো টাওয়ার নেই। প্রচন্ড জোরে জল তেষ্টা পেয়েছে। লেপের ভেতর থেকে বেরাতে মন চাইছে না, তাও নিজের সাথে আপোষ করে বেরিয়ে রান্নাঘরে এসে জল নিয়ে খেলাম। ঘরে ঢোকার মুখে হঠাৎ আমার কেমন গাটা ছমছম করে উঠল। এমনিতে আমি বেশ সাহসী, তবে এই রকম মনে হচ্ছে কেন আমার কে জানে। আমার কেমন জানি মনে হলো যে আমার সাথে আর একজন কেউ এই ফাঁকা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। এই রকম কিছুক্ষণ মনে হওয়ার পর নিজের ভাবনার উপর নিজেই বিরক্ত হয়ে গিয়ে আবার লেপের তলায় ঢুকে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ওই গা ছমছমে ভাবটা কিছুতেই যেন যাচ্ছে না। এমন সময় হঠাৎ বাইরের দরজায় কে যেন
টোকা দিল, ঠক ঠক করে 2 বার। আমি কি ঠিক শুনলাম? সত্যি কি কেউ দরজায় নাড়া দিল? এইসব ভাবতে ভাবতেই আওয়াজটা এবার আরো একটু জোরে হলো। এবার 4 বার ঠক ঠক করে আওয়াজ। এই নিঝুম রাতে শুনশান এলাকায় কে এলো? কোনো জন্তু জানোয়ার না তো? এই রকম কথা ভাবছি, কিন্তু এবার আর ঠক ঠক আওয়াজ না, এবার কেউ দুমদুম করে দরজা পেরাতে লাগলো, যেন দরজাটা ভেঙেই ফেলবে আজ। এবার বেশ ভয় লাগছে আমার, কি করব কিছুই মাথায় আসছে না। এবার আমি নিজেকে একটু সামলে কম্পিত কণ্ঠে বললাম, কে 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 আছো? দরজায় ধাক্কার আওয়াজটা বন্ধ হলো। কেউ যেন ক্ষীণ মিহিস্বরে কিছু একটা বলল, কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমি কান পেতে কিছু বুঝতেই পারলাম না। আবার আমি বললাম, কই, কি হলো? সাড়া দিচ্ছ না যে? মজা হচ্ছে নাকি এত রাতে? এমনিতেই ফাঁকা কোয়ার্টারে একা আছি, তারপর এত রাতে আমার সাথে ইয়ার্কি হচ্ছে। হঠাৎই বাইরের থেকে মৃদু কণ্ঠে কেউ বলল, আজ্ঞে দাদা বাবু, আমি রবি, দরজাটা এবার খোলেন দেখি। অবাক হয়ে আমি ভাবলাম, যাক, রবি এসছে, বেকার ভয় পেলাম এত। যাই, দরজাটা খুলে দিয়ে গিয়ে। কতক্ষণ বাইরে ঠান্ডায় দাঁড়িয়ে আছে বেচারা। বিছানা থেকে নেমে দরজাটা খুলতে যাব, এমন সময় হঠাৎ আমার মনে পড়ল, আরে রবি তো বিকালে ওর গ্রামে রওনা দিয়েছে। এত তাড়াতাড়ি অত দূর থেকে সে ফিরবে কি করে? এ তো অসম্ভব। আর ওর ছেলের শরীরটাও খারাপ। রবি এলে তো ডোরবেল বাজাবে। এইরকম বিচ্ছিরিভাবে সে কখনো দরজায় ধাক্কা দেয় না। আর যাওয়ার আগে সে আমাকে বারবার সাবধান করেছিল, রাতে কেউ ডাকলে যেন দরজা না খুলি। সে যাই হোক, তাহলে বাইরে এখন কে দাঁড়িয়ে আছে? এমন সময় আবার কেউ দরজায় দুমদুম করে ধাক্কাতে লাগলো। একটু ফ্যাস ফ্যাসে গম্ভীর গলায় বলল, কি হলো, কি এত দেরি হচ্ছে কেন? দরজাটা খুলুন দাদা বাবু। এবার আমার বুঝতে একটু সময় লাগলো না যে এই ডাকটা রবির হতেই পারে না। তার গলাও এই রকম নয়, আর সে এত অসহিষ্ণু নয়। ছোটবেলায় দিদা বলতো, মাঝরাতে যদি কেউ দরজায় ধাক্কা দিয়ে বা নাম ধরে ডাকে, তবে দরজা না খুলতে। 3 বার দরজা ধাক্কানো আর নাম ধরে ডাকা মানেই সে নিশির ডাক। আর এই ডাকে একবার সাড়া দেওয়া মানেই সেই ব্যক্তি নিশির কবলে পড়বে। তখন আর তার রক্ষে নেই, কারণ সেই ডাক সাক্ষাৎ মৃত্যুর ডাক। একটা কথা মনে পড়তেই শিউরে উঠলাম আমি। আমার পুরো শরীরে উত্তেজনার চোরা স্রোত বয়ে গেল। আমি এই শীতের রাতে বেশ ঘামতেও লাগলাম। রবি না, তাহলে নিশি এসছিল বাড়ির দরজায়। এতক্ষণ ধরে রবির গলার স্বর নকল করেই তাহলে নিশি ডাকছিল। ভাগ্যিস সেই ডাকে সাড়া দিইনি, ভুলেও দরজা খুলিনি, না হলে যে কি হতো। আমার হাত পা কাঁপতে লাগলো। ইষ্টনাম জপ করতে করতে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে রবির ডাকে আমার ঘুম ভাঙল। ঘুম ভাঙলে রাতের ঘটনাটা আমি পুরোটাই রবিকে বললাম। রবি পুরোটা শুনে আমাকে বড় বড় চোখ করে বলল, বরাত জোরে বেঁচে গিয়েছেন দাদাবাবু। সেই ডাকে সাড়া দিলে আপনার মৃত্যু অবধারিত ছিল। ভগবান আপনাকে বাঁচিয়ে দিয়েছে, না হলে যে কি ঘটতো। এরপর আমি আর বেশি দিন সেখানে থাকিনি। কাজ শেষ হলেই সেখান থেকে নিচের বাড়িতে চলে যাই। তাহলে কেমন লাগলো আজকে শেষের নিশির ডাকের ঘটনাটা? আশা করছি তোমাদের দ্বিতীয় ঘটনাটা বেশ ভালো লেগেছে, ভয় লেগেছে। তোমরা যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমাদের এই ঘটনাগুলো শুনলে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ঘটনাগুলো শোনার জন্য। যদি এই ঘটনাগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে দিও, কারণ লাইক কমেন্ট করলে একজন কন্টেন্ট ক্রিয়েটর মোটিভেটেড ফিল করে, আরও নতুন নতুন ঘটনা আনার জন্য উৎসাহিত বোধ করে।
আর যদি তোমাদের মধ্যে কেউ নতুন আমাদের চ্যানেলটা ভিজিট করেছো, যদি আমাদের ঘটনাগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে যখনই আমি কোনো ঘটনা আপলোড করব সবার প্রথমে তোমার কাছে আমাদের নোটিফিকেশনটা পৌঁছে যেতে পারে। আর এই ঘটনাগুলো শুনে যদি তোমাদের মনে হয় তোমাদের কারোর কাছে এইরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা আছে, হতে পারে সেটা নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বা কারোর মুখ থেকে শোনা ঘটনা, সেই ঘটনাগুলো তোমরা খুব সহজে লিখে বা ভয়েস রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারো। প্রেতচক্র23@gmail.com মেল করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গেলে তোমরা সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। আর একটা কথা সবসময় মনে রাখতে হবে, প্রেতচক্র কোনো কাল্পনিক বা অলৌকিক ঘটনাকে সমর্থন করে না। প্রেতচক্রের কাজ শুধুমাত্র তোমাদের এন্টারটেইন করা। বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। তাহলে আজকের এপিসোড এইখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন এপিসোডে সোমবার ঠিক বিকাল 6:30 আরো নতুন নতুন ভয়ঙ্কর কিছু ঘটনার সাথে। আর সব শেষে যেটা সবসময় বলি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রেতচক্রের ঘটনাগুলো শুনতে থেকো। নমস্কার।